শেষ বয়সে এসে এক অথৈ রাজনৈতিক জালে আটকা পড়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একসময় ক্ষমতার দাবার চালে গোটা দেশকে নাচিয়েছিলেন। আজ তিনি নিজেই সেই জালের শিকার। আর এই নাটকের মূল চরিত্র এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯ বছর আগে সেই ভয়াবহ ষড়যন্ত্রের হিসেব নিকেশ এখন কড়ায় গণ্ডায় চুকিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে। ক্ষমতায় বসার মাত্র কয়েক সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক অভিযান চালিয়েছেন যা দেখে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার চোখ কপালে উঠেছে। হঠাৎ করে গ্রেফতার হয়েছেন 111-এ 2 দাপটে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআই সাবেক পরিচালক শেখ মামুন খালেদ। বিশ্লেষকদের মতে এই দুজনকে ধরা আসলে বাগে আনার পর কেঁচো খুঁড়ে সাপ বের করার কৌশল। কারণ ২০০৭ সালে এই 2 কর্মকর্তাই ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু কেন? কারণ তার লক্ষ্য ছিল অল্প সময়ের জন্য নয়, নিজের নতুন রাজনৈতিক দল গঠন করে পূর্ণ 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার গদিতে বসা। ফিরে যেতে হবে ১৯ বছর আগে ২০০৭ সাল। দেশজুড়ে জরুরি অবস্থা, সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ছায়ায় সবাই চুপ। ঠিক সেই ঘোলাপানিতে মাছ শিকারের সুযোগ নেন ডক্টর ইউনূস। 18 ফেব্রুয়ারি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে বিশাল এক চিঠি লিখে তিনি জনমত যাচাই করেন রাজনীতিতে আসা উচিত কিনা। তারপর নাগরিক শক্তি নামে নতুন দল গঠনের পরিকল্পনা। সমালোচকরা বলেন তার একমাত্র লক্ষ্য ছিল পুরনো নেতাদের চিরতরে সরিয়ে দিয়ে সুশীল সমাজের নামে দেশ চালানো। এটাই ছিল বিখ্যাত -2 ফর্মুলা, পুরনো নেতাদের বাদ দিয়ে নতুন খেলোয়াড়দের দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ। কিন্তু সেই চালাকি ধরে ফেলে অন্য রাজনৈতিক দলগুলো। প্রবল প্রতিরোধে তার স্বপ্ন গুড়ে বালি। লজ্জায় প্ল্যান গুটিয়ে নিতে বাধ্য হন তিনি। তবে সেই সময় সবচেয়ে বড় শিকার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 7 মার্চ রাতে কোনো পুলিশি কাগজপত্র ছাড়াই তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় অজানা গোপন স্থানে। সেখানে শুরু হয় ইতিহাসের অন্যতম নৃশংস শারীরিক ও মানসিক নির্যাতন। দিনের পর দিন অন্ধকারে রেখে এমন নির্যাতন যে তার পিঠের 2টি হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তিনি হাসি মুখে বাসা থেকে বেরিয়েছিলেন, তাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়। 554 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর 12টি মামলায় জামিন নিয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর হুইল চেয়ারে বসে লন্ডনে যেতে বাধ্য হন। চোখের জলে দেশ ছাড়ার সেই দিন তিনি শপথ নেন একদিন হিসাব চুকিয়ে নেবেন। বিশ্লেষকদের মতে এই পুরো ষড়যন্ত্রের সবচেয়ে বড় লাভ হয়েছিল আওয়ামী লীগের। ফখরুদ্দিন সরকারের অধীনে সাজানো নির্বাচনে তারা ভূমিধস জয় পায়। তারপর 15 বছর ক্ষমতায় থেকে দেশের নিয়মকানুন নিজেদের মতো করে বদলে ফেলে। 111-এ সেই কর্মকর্তাদের কোনো বিচার না করে বরং পুরস্কৃত করে, কারণ তাদের তৈরি রাস্তাতেই তারা ক্ষমতায় বসতে পেরেছিল। আর বিএনপির অবস্থা হয়েছিল ভয়াবহ। দল ভাঙার সব চেষ্টা হয়, সবাই ভেবেছিল এই দল আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সব বদলে যায়। শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন। সমালোচকরা বলেন ক্ষমতায় বসেই তিনি আবার পুরনো খেলা শুরু করেন। দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদারের মতো 111-এর সুবিধাভোগীদের নিয়ে গুটি সাজান। নির্বাচনের দাবি একপাশে রেখে শুধু সংস্কারের কথা বলে সময় কাটান। জুলাই সনদের নামে বিএনপির উপর নতুন নতুন শর্ত চাপিয়ে তাদের আবার অথৈ জলে ফেলার চেষ্টা করেন। মাইনাস ফর্মুলার পুরনো ছায়া আবার দেখা যায়। 6 দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তারা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন। ওই যাত্রা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এই তথ্য জানিয়েছে। এর আগে কোস্টগার্ড শুক্রবার জানায় ক্রিট দ্বীপের উপকূল থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ 1 নারী 1 শিশুসহ 26 জনকে জীবিত উদ্ধার করেছে। কোস্টগার্ড পরে এএফপিকে জানায় ওই ভয়াবহ পরিস্থিতি থেকে 21 জন বাংলাদেশি, 4 জন দক্ষিণ সুদানি এবং চাঁদের 1 জন নাগরিক জীবিত ফিরতে পেরেছেন। বেঁচে ফেরা ব্যক্তিরা জানান নৌকায় থাকা এক মানব পাচারকারীর নির্দেশে মৃতদের মরদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে বেঁচে ফেরা 2 ব্যক্তিকে ক্রিট দ্বীপের একটি শহরের এক হাসপাতালে নেওয়া হয়েছে। বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে 21 মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রার্থী অনেক অভিবাসীর কাছে গ্রিসই প্রধান প্রবেশপথ।
কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, যাত্রার সময় যাত্রীরা দিক হারিয়ে ফেলেন এবং 6 দিন খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকেন। বিবৃতিতে আরো বলা হয়, মানব পাচারকারীদের একজনের নির্দেশে মৃতদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছে। গ্রিস কর্তৃপক্ষ 19 ও 22 বছর বয়সী দুজন দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেফতার করেছে। তারা পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। অবৈধ প্রবেশ এবং অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে বর্তমানে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিবাসন প্রত্যাশী দলটিকে বহনকারী নৌকাটি দক্ষিণ ক্রিট উপকূলের শহর ইউরোপেত্রা থেকে 53 নটিক্যাল মাইল দূরে দক্ষিণে অবস্থান ছিল। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার হয়েছে। মটকাটির ভিতরে গুপ্তধন থাকতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সেটি দেখতে ভিড় করেন শত শত মানুষ। শনিবার বিকেলে বন্দরে 22 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে নির্মাণ কাজের সময় মাটি খননের এক পর্যায়ে মটকাটি বেরিয়ে আসে। পরে বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটির বেশ গভীরে থাকা বড় আকৃতির পাত্রটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। অতীতে মূল্যবান জিনিস সংরক্ষণের জন্য এ ধরনের পাত্র ব্যবহারের প্রচলন থাকায় গুপ্তধনের গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষয়ে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ জানান, মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সোনারগাঁয়ের পানাম সিটির দায়িত্বে থাকা কর্মকর্তা তানবিরুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সোনারগাঁয়ে পানাম সিটির দায়িত্বে থাকা কর্মকর্তা তানবিরুল ইসলাম জানান, মটকাটি সম্ভবত 100 বছরের পুরনো এবং অতীতে পানি বা ধান চাল সংরক্ষণে ব্যবহৃত হতো। এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মটকাটি সংরক্ষণের জন্য অধিদপ্তরের সংগ্রহে নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এই অ্যাকাউন্টে 2.4 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আসিফ মাহমুদ লিখেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই পোস্টের মন্তব্যের ঘরে তিনি সংবিধানের 6ষ্ঠ তফসিলের 150 অনুচ্ছেদের পাতার ছবি পোস্ট করেন। সংবিধানের এই অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। 1971 সালে 25 মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে বলা আছে। এই পোস্টের মন্তব্যের ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে এই বক্তব্যটি পোস্ট করেছেন।